গুড মর্নিং। আজকে 8ই জুন 2025, একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান। ছোট্ট একটা বিরতির পর আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশান লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম। তো এই কচুয়া ধাম আমরা কিভাবে যাব, কি কি দেখার আছে, ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিও। আচ্ছা, এবারে রওনা দিচ্ছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কচুয়া ধাম যেতে হলে কিন্তু সবচেয়ে ভালো শিয়ালদা থেকে ট্রেনে করে যাওয়া, এবং কচুয়া যেতে গেলে নামতে হবে কিন্তু কাঁকড়া মির্জানগর স্টেশনে। তো এখন পৌঁছাবো শিয়ালদা, ওখান থেকে রওনা দেবো কচুয়া ধামের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন। সকাল সকাল ট্রেনে ওঠার আনন্দটাই আলাদা, তাই ঠিক করে নিলাম টালিগঞ্জ থেকে শিয়ালদা যাবার সেরা উপায় হচ্ছে বাসে করে যাদবপুর স্টেশন এবং সেখান থেকে শিয়ালদা, আর শিয়ালদা থেকে কাঁকড়া মির্জানগর স্টেশন। অনেকদিন পর ট্যুরে বেরোচ্ছি, তাই বেশ এক্সাইটেড। তবে আর বিরতি নয়, এবারে কিন্তু কথা দিচ্ছি ভিডিও আসবে নিয়মিত। ঘড়িতে বাজে 6:40, চলে এসেছি যাদবপুর স্টেশন রোডে। যাদবপুর থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা এবং ওখান থেকে কাঁকড়া মির্জানগর। তো আশা করছি এখন 6:40 বাজে, 7:40-এর শিয়ালদা হাসনাবাদ লোকালটা পেয়ে যাব। মাত্র 15 টাকার টিকিট কেটে 33515 শিয়ালদা হাসনাবাদ লোকালে চেপে বসলাম। মাথায় রাখবেন, কচুয়া ধাম যেতে হলে নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। এই 48 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 23 মিনিট। অনেকদিন পর কচুয়া ধাম মন্দিরে যাওয়ার ছোট্ট এই ট্রেন জার্নি সত্যি মনকে ছুঁয়ে যাওয়ার মতো। দীর্ঘদিন পর ট্রেনের সেই পরিচিত শব্দ, হকারদের হাঁকডাক আর যাত্রীদের ব্যস্ততা, সবকিছুই যেন পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনলো। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়তেই জানলার পাশে বসে বাইরের সবুজ মাঠ, ছোট ছোট বাড়ি, গ্রাম দেখতে দেখতে মনটা একবারে শান্ত হয়ে গেল। যাত্রীদের সঙ্গে হালকা আলাপ, কেউ গল্প করছে, কেউ খবরের কাগজ পড়ছে, আবার কেউ জানালার পাশে বসে গান শুনছে। এই সহজ সরল পরিবেশ যেন জীবনের ক্লান্তি ভুলিয়ে দিল। ঘড়িতে বেজে গেছে 9:15, এসে গেছি কাঁকড়া মির্জানগর স্টেশনে। শিয়ালদা থেকে আসতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টা 35 মিনিট। তো স্টেশনের সামনে থেকে মন্দির যাওয়ার জন্য অটো বা টোটো ধরে নেবো। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার, সময় লাগে প্রায় 7 থেকে 10 মিনিট। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো ভাড়া করে নিলাম। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে লোকনাথ বাবার মন্দির যেতে ভাড়া পড়বে পার হেড 10 টাকা। তো আমরা ফুল রিজার্ভ করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যাওয়ার পথে কিন্তু দ্বাদশ কালী মন্দির যেটা আছে এখানকার বিখ্যাত, ওটা আমরা ঘুরে যাব। যে কারণে আমরা টোটাল রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ আমাদের পড়লো 60 টাকা। আমরা এখন চলে এসেছি কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে। অবশ্যই এখানে এলে এই মন্দির কিন্তু ঘুরে যেতে ভুলবেন না। এখানে এসে যেটা শুনলাম যে এই মন্দির আনুমানিক 650 থেকে 700 বছরের পুরনো। বাংলার নবাব আলীবর্দী খান এই জমি শ্রী ভোলানাথ চক্রবর্তীকে দান করেছিলেন এবং উনি এই জমির মধ্যে এই মন্দির স্থাপন করেছিলেন। এবং এই মন্দিরে টোটাল 12টি মন্দির আছে। এখানে শিব ঠাকুরের 12 রকম রূপ আছে, আর এই হলো হচ্ছে গিয়ে কালী মন্দির।
সত্যি কাঁকড়া কালী মন্দির দেখে মনটা শান্তিতে ভরে গেল। এবার আমরা রওনা দিলাম কচুয়া মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে, একদম কচুয়া মন্দিরের সামনে। তো চলুন ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। প্রত্যেক বছর জন্মাষ্টমীর পূর্ণতিথিতে বাবার মাথায় জল ঢালার জন্য অসংখ্য ভক্তের সমাগম হয় এই কচুয়া ধামে। এই মন্দির প্রত্যেক দিন সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, মন্দিরের সামনেই কিন্তু ঢুকে পেয়ে যাবেন পূজা সামগ্রীর দোকান। এখানে অনেকগুলো দোকান আছে এবং খুব ভালো সিস্টেম। 51, 101, 201, 501 যার যেমন ইচ্ছা সে সেইভাবে পুজো দেবে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু সব জায়গাতেই ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না। ধূপকাঠি মোমবাতি দেবার জন্য বিশেষ স্থান আছে, ওই স্থানটায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আর এই হলো সেই বিখ্যাত দুধপুকুর। এই দুধপুকুরেই মাত্র 11 বছর বয়সে স্নান করে দীক্ষা নিয়ে বাবা লোকনাথ বেরিয়ে পড়েছিলেন সাধনার উদ্দেশ্যে কালীঘাটে, এবং ওনার সঙ্গে ছিলেন বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং ওনার গুরু শ্রী ভগবান গাঙ্গুলি। আর এই দুধপুকুরে জল নিয়েই কিন্তু বাবা লোকনাথের মাথায় ঢালা হয়। আচ্ছা, একটা জিনিস বলে রাখছি যে এখানে এসে সবার আগেই ভোগের কুপন কেটে নেবেন। এই যে সামনে ভোগের কাউন্টার আছে, এই কাউন্টার থেকে এসে অবশ্যই কুপন কেটে নেবেন। ভোগের কুপন আমরা কাটলাম 60 টাকা করে, তবে সামনের মাসের 1 তারিখ মানে জুলাইয়ের 1 থেকে কিন্তু এই কুপনের চার্জটা কিছুটা বেড়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, কেন আগে সে কুপনটা কাটবেন, কুপন যত দেরি করে কাটবেন ব্যাচ কিন্তু পিছিয়ে যাবে। আমি একটু টাইমিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে টাইমিং দেওয়া আছে। প্রথম পর্যায়ে হচ্ছে 12:30টা, দ্বিতীয় পর্যায়ে 1:10, তৃতীয় পর্যায়ে 1:50, চতুর্থ পর্যায়ে 2:30-এর সময়, এবং 12টা অবধি কুপন দেওয়া হয়। তো এসে আগে কুপনটা কাটবেন। কুপন কাটতে যদি দেরি করেন তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে আপনাকে ভোগ পেতে হবে, এবং সে কারণে কিন্তু আপনার ফিরতে দেরি হয়ে যেতে পারে। আচ্ছা, আর এই হলো ভোগ খাবার জায়গা। এই জায়গাটাতে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, খুব সুন্দর সিস্টেম। এখানে 2টো জায়গা আছে, 3টে জায়গা আছে। এই দিকে একটা জায়গা আছে, সামনে আরেকটি জায়গা আছে, এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আর এদিকে একটা জায়গা আছে, এখানে চেয়ার টেবিল রয়েছে। যারা বয়স্ক মানুষ বসার ক্ষেত্রে অসুবিধা আছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভোগ খাওয়ানোর আয়োজন করা আছে। সত্যি এত সুন্দর জায়গা, এখানে এলে কিন্তু ভোগ গ্রহণ করতে একদমই ভুলবেন না, অপূর্ব লাগবে। আচ্ছা, এইখানে যদি আপনারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, পার্কিংয়ের কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। এই দেখুন, এই সাইডটাতে হচ্ছে 4 হুইলার আর এই সাইডটাতে কিন্তু 2 হুইলার। এখানে আপনারা এসে খুব সহজেই পার্কিং করতে পারবেন। এখানে পার্কিংয়ের অফিস আছে, রেট দেওয়া আছে। বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর বড় গাড়ি হলে 50 টাকা, আর 6 চাকা হলে 100 টাকা। এখন চলে এসেছি বাবার আদি মন্দিরের একদম সামনে। এখানে এসে যেটা জানলাম যে এই স্থানেই বাবার পৈতে হয়েছিল। তো দেখুন, একটু ঘুরে দেখা যাক বাবার আদি মন্দিরটি। এবারে আমরা ঘুরে দেখব বাবা লোকনাথের গুরুদেব শ্রী ভগবান গাঙ্গুলির বাড়িটি।
আমরা এখন এসে গেছি শ্রী ভগবান গাঙ্গুলির বাড়ির একদম ভিতরের অংশে। এই ওনার বাড়ি, আর এর সাথে এই যে সামনে যেটা আছে এটা একদম আদি অবস্থায় ছিল এবং একদমই প্রায় ভগ্ন দশায়। 1730 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর দিনে কিন্তু বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার বাল্যবন্ধু শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই একই দিনে জন্মেছিলেন এবং মাত্র 11 বছর বয়সে দীক্ষা নিয়ে বাবা লোকনাথ এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে সাধনা করার জন্য। এবং সেই সময় কিন্তু কালীঘাটে প্রচুর মানুষের সমাগম হতো এবং সেই কারণেই কিন্তু ওনাদের সাধনাতে ব্যাঘাত ঘটছিল। তো সেই জন্য ওনারা তারপরে কোনো নির্জন স্থানকে বেছে নেন সাধনা করার জন্য এবং আরও গুরুতর সাধনা করার জন্য পরবর্তীকালে ওনারা হিমালয়কে বেছে দেন এবং দীর্ঘদিন হিমালয় সাধনা করার পর ভগবান গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ওনারা চলে যান মক্কায় এবং মক্কায় দীর্ঘদিন থাকার পর ওনারা ফিরে আসেন বারাণসীতে এসে তখন ভগবান গাঙ্গুলির অনেক বয়স হয়ে গেছিলো। ওই জন্য উনি ওনার শিষ্যদের দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে দিয়ে অব্যাহতি নেন এবং পরবর্তীকালে বাবা লোকনাথ এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায় চলে যান বিদেশ ভ্রমণে এবং বিশ্বের নানান জায়গায় ওনারা ঘুরিয়ে বেড়ানোর পরে শেষ জীবনে বাবা লোকনাথ চলে যান বাংলাদেশের বারদিতে এবং শ্রী ভগবান গাঙ্গুলি চলে যান কামাখ্যায়। সত্যি এই স্থানে এসে কিন্তু এই স্থানের প্রাচীনত্বকে খুব সুন্দরভাবেই অনুভব করা যাচ্ছে, মানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ এবং সত্যি একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে বিরাজ করছে। আচ্ছা, এই হলো কচুয়া মন্দিরের মেন গেট, আর একটু দেখিয়ে দিচ্ছি মেন গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সত্যি এত সুন্দর পরিবেশ, মানে মুগ্ধ করে দেওয়ার মতন। এবারে আমরা দেখে নেব বাবা লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি। আমরা এখন চলে এসেছি শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় জন্মভিটের ঠিক একদম সামনে। আচ্ছা, একটা কথা আপনাদের বলে রাখি যে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া না চাকলা সেই নিয়ে কিন্তু একটা দ্বিমত ছিল। তো তার জন্য শ্রী নিত্যগোপাল সাহা হাইকোর্টে একটি মামলা করেছিলেন এবং সেই মামলায় কিন্তু রায় দিয়েছিল যে বাবা লোকনাথের জন্মস্থান কিন্তু এই কচুয়াতেই। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি কেউ এই কচুয়া ধাম থেকে চাকলা যেতে চান এখান থেকে কিন্তু আপনি টোটো পেয়ে যাবেন, প্রায় 15 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টার মতো সময় লাগে। আপনারা ঘুরেও কিন্তু দেখে আসতে পারেন, ওটা একদিনে দুটো ট্যুরও আপনারা চাইলে করে নিতে পারবেন। আচ্ছা, কচুয়া লোকনাথ মন্দিরের ঠিক পেছনেই তৈরি হচ্ছে এই অতিথিশালা। এই দেখুন বেশ সুন্দর এই বিল্ডিংটা তৈরি হচ্ছে অতিথিশালা এবং পূজা সামগ্রী বিক্রয় কেন্দ্র। আগামী দিনে কিন্তু আপনারা এখানে এলে থাকতেও পারবেন, সেই সুযোগও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। জায়গায় এবারে প্রসাদ গ্রহণ করব। সত্যি অদ্ভুত সুন্দর এই জায়গা। আবার বলবো, যদি আসেন অবশ্যই কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে ভুলবেন না। সবার প্রথমে খিচুড়ি এসে গেছে, তো বাবার স্থানে এসে এই ভোগ গ্রহণ করা সত্যি ভাগ্যের ব্যাপার। এবার এলো পোলাও আর আলু সোয়াবিনের তরকারি, বেশ গরম গরম কিন্তু, আর খুব টেস্টি প্রসাদগুলো। শেষ পাতে পায়েস আর চাটনি, খুব সুন্দর প্রসাদটা খেলাম।
সত্যি পেট এবং মন দুটোই ভরে গেল। তবে এখানকার একটা নিয়ম হচ্ছে প্রসাদ খেয়ে নিজের পাতা নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। খুব সুন্দর ট্যুরটা হলো। এখন বাজে 2:05। দেখা যাক 2:23-এ হাসনাবাদ শিয়ালদা লোকাল আছে, যদি ওটা ধরতে পারি খুব ভালো হয়। হাতে 15 মিনিটের মতো আর টাইম আছে, তো তাড়াতাড়ি যাচ্ছি স্টেশনের দিকে। আশা করছি হয়তো ট্রেনটা ধরে ফেলতে পারবো। আর ছোট্ট একটা ভিডিও, একদিনে ঘুরে আসার জন্য এই জায়গা একদমই আদর্শ। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরবো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।